শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থান প্রকাশের পর অন্তর্বর্তী সরকারের উপর থেকে সন্দেহ দূর হয়েছে, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ক্ষমতায় গেলে কূটনীতিতে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করবে বিএনপি। পতিত স্বৈরাচারকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনাও করেন তিনি। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, সংস্কার কিংবা জুলাই সনদ নিয়ে বিএনপির কোনো অসৎ উদ্দেশ্য নেই। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে উঠে আসে নানা প্রসঙ্গ, যেখানে ছিল অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক, তারেক রহমানের নেতৃত্ব আর চিন্তাভাবনার পরিবর্তন, কূটনীতি, সংস্কার ও জুলাই সনদ, ১/১১ সরকার, অতীত অভিজ্ঞতা ও আগামীর বিএনপি নিয়ে নানা প্রশ্নের জবাব। যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। তারেক রহমান জানান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের উপরই নির্ভর করবে বিএনপির সঙ্গে সম্পর্কের উষ্ণতা বা শীতলতা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। ওনারা যা বলেছেন, ওনারা যত বেশি দৃঢ় থাকবেন তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। তারেক রহমান জানান, কূটনীতিতে বিএনপির মূলনীতি সবার আগে বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্কের বেলায়ও দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার দৃঢ় অবস্থান তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন প্রস্তাবের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, স্বৈরাচারের চোখে চোখ রেখে বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে। সংস্কার কিংবা জুলাই সনদ নিয়ে বিএনপি কোনো লুকোচুরি করছে না বলেও জানান তিনি। আমরা তো কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমি যেটা মনে করছি যে ভাই, আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না, আমি বলছি ঠিক না। যেহেতু জনগণ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, বিএনপি 2/3 থাকার পরেও তো বিএনপি চেঞ্জ করেনি। কাজেই এক ব্যক্তির হাতে থাকলেই যে স্বৈরাচার হবে তা না, এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি। শুধু আইন চেঞ্জ করলেই সবকিছু সঠিক হয়ে যাবে না। তারেক রহমান বলেন, ১/১১ সরকার বিরাজনীতিকরণের মাধ্যমে দেশকে অন্ধকারে নিতে চেয়েছিল। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএনপি ভালো কিছু করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। আপনি বললেন অতীত থেকে শিক্ষা নিতে হবে। ইয়েস, আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়গুলো কনসিডারেশন রেখেই আমরা সামনে এগিয়ে যাব। প্র্যাগমেটিক কথা যেটা, বাস্তব কথা যেটা, আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না। কারণ আমি সুযোগ পেলে আপনাকেও বুঝতে হবে, আপনিও কিন্তু দেশ গঠনের একটা পার্ট। শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস, উই আর কমিটেড, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম বেস্ট টু ডু দ্যাট। অপপ্রচারকে যেন সংবাদ হিসেবে প্রচার করা না হয়, রাজনৈতিক কর্মী হিসেবে সেই আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুরুত্ব দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার বিষয়ে। আমি আমার মত থেকে প্রকাশ করলাম, কিন্তু এই মত প্রকাশের ফলে কি কেউ ক্ষতিগ্রস্ত হলো কি না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মানুষ ক্ষতির সম্মুখীন হলো কিনা। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা নেই, সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদ সহ সংস্কার প্রয়োজন, এ মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপদেষ্টার সঙ্গী হিসেবে জাতিসংঘের সফর শেষে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, যারা সংস্কারে বাধা দিচ্ছে বা নির্বাচন বিলম্বিত করছে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে, সাফ জানান তিনি। প্রবাসীরা যাতে বিদেশে বসে সহজে ভোট দিতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তাহের। বলেন, রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে তার অন্যতম উদাহরণ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো নেতাদের জাতিসংঘ সফর। বাংলাদেশ যে ইউনাইটেড আছে অন মেজর ইস্যুস, রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের বড় বড় সমস্যার সমাধানে এবং রাষ্ট্রীয় ব্যাপারগুলোতে দলমত নির্বিশেষে আমরা যে ঐক্যবদ্ধ আছি, এইটি সারা বিশ্বের কাছে
প্রমাণিত হয়েছে, তুলে ধরা সম্ভব হয়েছে। টিএসসিতে ছাত্রদলের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। কিন্তু যারা সেই দেশপ্রেম জনগণের সামনে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে কম সে কম, তারা জীবন দিয়ে দিলে এক আবরারের রক্ত থেকে লক্ষ আবরার জন্ম দিবে। সেদিন বুঝতে পেরেছিলাম এইভাবে বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, কোনো না কোনো ভাবে হয়তো তাকে জেলে যেতে হতো, নির্যাতিত হতে হতো, গুম হতে হতো। কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে, যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, উচ্চকণ্ঠ না হতে পারে। আমরা এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্বমূলক। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একইভাবে। আমরা যাতে সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে। সবাইকে অনুরোধ করব, শহীদ আবরার ফাহাদ যেমন দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে, আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে হবে এই দেশের পক্ষে, এই দেশের মানুষের স্বার্থের পক্ষে। আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলা। দর্শক, বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। নির্বাচনে দল দাসের মতো কেউ কাজ করতে পারবে না, কাজে লাগানো যাবে না কোনো রাজনৈতিক অভিপ্রায়, এই কথা বলেছেন সিসিএমএম নাসির উদ্দিন। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ আগের মতো পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা নেবে কমিশন। সংলাপে বিশেষজ্ঞরা গণভোট, নির্বাচন কর্মকর্তাদের চ্যালেঞ্জ, পর্যবেক্ষক সংস্থার অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে মত দেন। এরপর নারী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে ইসির সাথে নির্বাচন বিশেষজ্ঞদের সংলাপ, যোগ দেন 10 জন নির্বাচন বিশেষজ্ঞ। সংলাপের শুরুতে কমিশনের কার্যক্রম তুলে ধরেন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছে এই কমিশন, তাই সুষ্ঠু নির্বাচনকে দেশ সেবার সুযোগ হিসেবে দেখছেন সিইসি। আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর, গ্রহণযোগ্য, স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এখানে সবার সহযোগিতা লাগবে, ইসি একার পক্ষে সম্ভব না। নির্বাচন বিশেষজ্ঞরা আলোচনা করেন কমিশনের চ্যালেঞ্জ ও ভূমিকা নিয়ে। জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের সাথেই করা সম্ভব বলে মত দেন তারা। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার অনুমোদনে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনায় উঠে আসে মিডিয়া মনিটরিং এর প্রসঙ্গ। কেউ ইলেকশনকে নষ্ট করতে চাইলে, পরিবেশ নষ্ট করতে চাইলে তারা এটা চাইবে আগে একটা গণভোট করো, যাতে একটা হাঙ্গামার একটা স্কোপ থাকে। গত 3টা নির্বাচন যারা জড়িত ছিলেন, এই জাতীয় লোকজনকে যাতে অ্যাভয়েড করা হয়, এই বিষয়গুলো স্যার মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত যাতে কোনো হয়তো প্রশ্নবিদ্ধ হতে না হয় আমাদেরকে। এখানে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত প্রথম থেকে আমি এটার পক্ষে ছিলাম যে ছবি সহ ভোটার তালিকা তো এক ধরনের ভোটার তালিকা থাকা উচিত। যারা মতামত দিচ্ছে, অনেক দেশের কথা বলছে, আমি অত দেশের কথা বলে সময় নষ্ট করবো না, কিন্তু এটা তো সেই দেশ না। এখানে অনেকগুলি অর্গানাইজেশন আছে, অনেকগুলি সমিতি আছে, ওরা বাধা দেবে। আপনি জানেন যে যদি সবাইকে নিয়ে যদি আমরা ইলেকশন না করি, তাহলে কিন্তু এই ধরনের একটা প্রতিবন্ধকতা আছে। সবার মতামত ও পরামর্শ শুনে সিইসি শেষে বলেন, এই নির্বাচনে দল দাসের মতো কেউ কাজ করতে পারবে না, খাটানো চলবে না কোনো রাজনৈতিক অভিপ্রায়। আমরা যত রকমের আমাদের ব্যবস্থা নেওয়া সম্ভব, প্রস্তুতি নেওয়া সম্ভব, যত রকমের কার্যক্রম গ্রহণ করা সম্ভব আমরা নিব ইনশাল্লাহ, যাতে কোনো দলীয় আচরণ যাতে কেউ না করতে পারে, সেটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করবো।
এরপরে নারী নেতৃবৃন্দের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। আমাদের এই ইলেকটোরাল কমিটিতে তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও যুক্ত হয়েছে নতুন বিধান। আনুষ্ঠানিক অভিযোগে কারোর নাম থাকলে থাকবে না তার সরকারি চাকরি বা জনপ্রতিনিধির পদ, অংশ নিতে পারবেন না নির্বাচনেও। চিফ প্রসিকিউটর বলেন, বিচার চলাকালীন আইন সংশোধন বা সংযোজন নিয়ে বিতর্কের সুযোগ নেই, এতে বিচার বাধাগ্রস্ত হবে না। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আন্দোলন দমনে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ 14 দলের নেতাকর্মীরা। ছাত্র জনতার রক্তে ভিজে থাকা সেই মাসগুলোর জন্য দায়ীদের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তুলেছিলেন অনেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনেও জমা পড়ে অভিযোগ। সেই অভিযোগ দীর্ঘদিন ফাইলবন্দি থাকার পর হত্যাযজ্ঞের দায়ে এবার তদন্তের মুখে আওয়ামী লীগ। মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানালেন, কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। তদন্তে অন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা মিললে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ট্রাইব্যুনাল আইনে দলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল নিষিদ্ধ করা, সম্পত্তি বাজেয়াপ্ত সহ কঠোর শাস্তির বিধান রয়েছে। চিফ প্রসিকিউটর জানান, অন্য মামলার সাক্ষ্য প্রমাণও কাজে লাগবে এই তদন্তে। আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ নতুন ধারা যুক্ত করেছে সরকার। সে অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে আসামি কোনো সরকারি বা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। লোকাল গভর্নমেন্ট চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আইনকে সাংবিধানিক সুরক্ষা দেয়া আছে। বিচার চলাকালীন সময়েও আইন সংশোধন বা সংযোজন নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। সেটা কোনো প্রভাব পড়বে না, ন্যায় বিচারের পরিপন্থীও হবে না, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। সুতরাং এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে। সুতরাং এটা সব কিছুই বৈধ বলে গণ্য হবে, এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না। এদিকে ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার মূল তদন্ত কর্মকর্তাকে তৃতীয় দিনের মতো জেরা করেছেন শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 7 জনকে হত্যার মামলায় 8ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পালিত হলো লক্ষ্মী পূজা। ধর, শস্য ও সুখ সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। সম্পূর্ণ ঘরোয়া আয়োজনে ভক্তরা প্রার্থনা করেন দেবী লক্ষ্মীর কাছে। ক্ষণকালে তরে মম নাহিকে স্থিতি, মর্তবাসী দুঃখ কষ্টে ভুগিছে দুর্গতি। ঘরের লক্ষ্মী পাঠ করছেন দেবী লক্ষ্মীর স্তুতি, সুরে সুরে জানান দিচ্ছেন লক্ষ্মীর ঐশ্বর্যের প্রতীক ও সক্ষমতার। বাংলা মাস আশ্বিনের অমাবস্যা তিথি মানেই কোজাগরী লক্ষ্মী পূজা। দেবী লক্ষ্মী যে রাতে আশীর্বাদ বিলাবেন ঘরে ঘরে, তাই তো ধন ও ঐশ্বর্যের প্রতীক এই দেবীর পূজায় প্রতি ঘরে উৎসবের আমেজ। আমার সন্তানের মঙ্গল কামনা চাই, মায়ের কাছে এই প্রার্থনা করি, আমার সংসার সুখ শান্তি। সবার অনেক কিছু আছে, কিন্তু মা লক্ষ্মী যদি দান করে, সে হচ্ছে মা লক্ষ্মীর ইচ্ছা। দেবী দুর্গারই আরেকটা প্রকাশ লক্ষ্মী। এই লক্ষ্মী তার সপরিবারকে নিয়ে আজকেই সেই পূর্ণিমা তিথিতে কৈলাসে এসে ভ্রমণ করেন। ধান, দুধ, মিষ্টান্ন আর ফলের নৈবেদ্যে আহ্বান জানানো হয়েছে দেবী লক্ষ্মীকে। সনাতন অনুসারীদের বিশ্বাস, দেবীর কৃপায় সম্পদ, সমৃদ্ধি, সৌভাগ্যের অধিকারী হবেন ভক্তরা। হাসি খুশিভাবে থাকবো, মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে পরিবারের সবাইকে নিয়ে যেন ভালো থাকি। বাবার ঘর থেকে যখন স্বামীর ঘরে যায়, সেই ঘরেও সে লক্ষ্মীরই স্থান দখল করে। সে লক্ষ্মী হয়েই সব কিছু পরিপূর্ণতায় ভরে রাখার চেষ্টা করে।
পঞ্চদশ শুক্লা তিথিতে লক্ষ্মী পাঁচালী পাঠ ছাড়াও পূজা শেষ না হওয়া পর্যন্ত গৃহবধূরা উপবাস ব্রত পালন করে থাকেন। পরিবারের আরতিতে সবারই চাওয়া নিজ নিজ ঘরে আসুক প্রাচুর্য, দূর হোক অভাব। কেউ আবার পূর্ণিমার এই রাতে চালের দানাও শুকিয়ে রাখেন দেবীর আশীর্বাদ হিসাবে। মহিলাদেরকে সর্বপ্রথম সম্মান করতে হবে এবং সেই সম্মানটা আমি আমার মার থেকেও পেয়েছি। মা আমাদের মা, আমরা যাকে সস্ত্রীক মানে যাদেরকে বাসায় নিয়ে আসছি সেও কারো না কারো মা, এবং আমাদের অনুসারী যারা হবে তারাও মা। সবার সান্নিধ্যে ভালোবাসায় থাকতে পারি এবং মায়ের আরাধনা সবসময় যেন করতে পারি, মা যেন সুস্থ রাখে, এটাই সবচেয়ে পূর্ণতা বা চাওয়া। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সারা বছর সবার ঘর ভরে ওঠে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ছোট্ট বিরতি নিচ্ছি, সব খবরে ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, সব খবর দেখছেন। ক্ষমতায় গেলে রাষ্ট্র সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আগামী নির্বাচনে শিক্ষকদের কাছে সহযোগিতা ও সমর্থন চান তিনি। এ সময় শিক্ষা খাত সংস্কারে কমিশন করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক কর্মচারী যোগ দেন সমাবেশে। অবসরের বয়স 65 বছর নির্ধারণ, শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ সহ 4 দফা দাবি জানান তারা। তারেক রহমান বলেন, মেধা, মনন ও জ্ঞান ভিত্তিক সমাজ করতে শিক্ষকদের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করতে হবে। এ সময় শিক্ষা খাতের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নির্বাচনে শিক্ষকদের সহযোগিতা চান তিনি। এ সময় দুর্নীতি বিরোধী সমাজ করতে স্কুল পর্যায়ে শিক্ষকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও আমরা গঠন করতে চাই। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সকালে জামায়াত আমিরের বাসভবনে হয় এই সাক্ষাতে বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রত্যাশা করেন জামায়াত আমির। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামাত ইসলামের যে প্রচেষ্টা, ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিছু উপদেষ্টা দায়সারাভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন দিয়ে এক্সিট নিতে পারলেই যেন বেঁচে যায়। তাদের উদ্দেশ্য, সার্জিস আলম বলেছেন, ভয় নিয়ে ওইসব উপদেষ্টাদের দায়িত্ব পালনের কোনোই প্রয়োজন নেই। দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় সার্জিস আরও বলেন, কিছু উপদেষ্টার এ ধরনের মনোভাব নিয়ে কাজ করার বিষয়টি স্পষ্টভাবে পরিলক্ষিত। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এমন চিন্তা করবে তাদের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন সার্জিস আলম। বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে, তবে যে কোনো দলকে নিবন্ধিত করতে আগের ক্রাইটেরিয়া মানলেই হবে না, সবকিছু যাচাই বাছাই করারও আহ্বান জানান সার্জিস আলম। আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান। এদিকে শাপলা প্রতীক চেয়ে ইসিকে ইমেইলে 7টি নমুনা পাঠিয়েছে এনসিপি। বলা হয়েছে, এগুলো জাতীয় প্রতীকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়, ইসির বেঁধে দেয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য অসম্ভব। তালিকার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনার ব্যাপারে আলোচনার জন্য প্রস্তুত এনসিপি। এবার তারা নমুনার ছবি দিয়ে আবেদনে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছে। চিঠিতে এনসিপি জানায়, গণমানুষের সাথে শাপলা প্রতীকের গভীর সংযোগ রয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্ক্ষী সমর্থক, কর্মী, নেতৃবৃন্দকে দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশবাসীর ভালোবাসা উপেক্ষা করার শক্তি এনসিপিরও নেই বলেও উল্লেখ করা হয় চিঠিতে। শাপলা প্রতীক দিতে আইনি কোনো বাধা নেই বলে 101 জন আইনজীবীর বিবৃতির কথা জানায় এনসিপি। নাহিদ ইসলাম স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়, এনসিপির নিবন্ধন প্রক্রিয়ায় প্রয়োজনের তুলনায় নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে অনেক বিলম্ব করছে, অনাকাঙ্ক্ষিত আইন বহির্ভূত বৈষম্যমূলক এবং স্বেচ্ছাচারী আচরণ করছে ইসি। শহীদ আবরার ফাহাদের তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। সকালে এই অনুষ্ঠানের শুরুতে আবরার স্মরণে কথা বলেন আবরারের ভাই ও তার বাবা। সভায় উপস্থিত অতিথিরা ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষের করণীয় তুলে ধরেন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত ও সোচ্চার থাকতে হবে, এজন্য দরকার আবরারের মতো সাহসী কণ্ঠের। সেমিনারে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, স্বাধীন বাংলাদেশে কোনো পরিচয়ের কারণে কাউকে আর ছাত্র নির্যাতনের বৈধতা দেওয়া যাবে না। জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ বপন করে দিয়েছিল। স্বাধীন বাংলাদেশে কোনো পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাউকে নির্যাতনের আমরা বৈধতা দিব না ইনশাআল্লাহ। শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে। শহীদ আবরার আমাদের আইকন হিসেবে বেঁচে থাকবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বাণিজ্যের বহুমুখীকরণ, যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ প্রচারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে দুদেশের মধ্যে। মঙ্গলবার সকাল 10:30 থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে ছিলেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি। আলোচনায় যত দ্রুত সম্ভব যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী অধিবেশন আয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের বিনিয়োগকারীদের এদেশের আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়। দুদেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা হয় বৈঠকে। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহ স্বাস্থ্য খাতে তুরস্কের ধারাবাহিক সহায়তা এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তুরস্কের ফিল্ড হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ পক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তি চায় হামাস। বিভিন্ন গণমাধ্যমের দাবি, প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও ফাতার আলোচিত নেতা মারওয়ান বারঘুতির মুক্তির দাবি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বন্দি বিনিময়ের অংশ হিসেবে আহমদ সাদাত, ইব্রাহিম হামিদ ও আব্বাস আল সাইদের মতো হাই প্রোফাইল ফিলিস্তিনিদেরও ফেরত চেয়েছে হামাস। দশকের পর দশক ধরে কারণে অকারণে ফিলিস্তিনিদের আটক করছে ইসরায়েল। দেশটির বিভিন্ন কারাগারে বর্তমানে বন্দী প্রায় 10,000 ফিলিস্তিনি, যাদের মধ্যে অন্তত 303 জন ভোগ করছেন যাবজ্জীবন সাজা। অনেককে আটকে রাখা হয়েছে বিনা বিচারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব অনুযায়ী অন্যান্য বন্দির পাশাপাশি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 250 জনকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল। তেল আবিবের বিভিন্ন গণমাধ্যম বলছে, এর মধ্যে বেশ কয়েকজন হাই প্রোফাইল ফিলিস্তিনির মুক্তির দাবি জানিয়েছে হামাস। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মারওয়ান বারঘুতি। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা ভাবা হয় ফাতার এই সদস্যকে। ফিলিস্তিনিদের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত বারঘুতির উপর রয়েছে 5টি যাবজ্জীবন সাজার খড়ক। 2002 সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী এই নেতাকে ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রেসিডেন্টও ভাবা হয়। দ্বিতীয় ইন্তিফাদার সময় ছিলেন ব্যাপক আলোচনায়। তার নেতৃত্বেই 2017 সালে ইসরায়েলি কারাগারে আমরণ অনশন করেছিল ফিলিস্তিনি বন্দীরা। আরেক আলোচিত স্বাধীনতাকামী আহমেদ সাদাতের মুক্তিও চেয়েছে হামাস। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের শীর্ষ এই কমান্ডার দীর্ঘদিন বন্দী ছিলেন ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে। 2006 সালে পশ্চিম তীরের কারাগারে অভিযান চালিয়ে তাকে আটক করে আইডিএফ। পরে 2008 সালে তাকে 30 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েলের একটি সামরিক আদালত।
তালিকায় আছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের পশ্চিম তীর শাখার কমান্ডার ইব্রাহিম হামাদ। ৮ বছর ওয়ান্টেড লিস্টে থাকার পর ২০০৬ সালে আটক হন তিনি। ৪৭টি খুনের দায়ে ৫৪টি যাবজ্জীবন সাজার খড়গ রয়েছে তার উপর। তুলকারেমের হামাস নেতা আব্বাস আল সায়েদ ২০০২ সালে একটি আত্মঘাতী হামলায় ৩০ জনের মৃত্যুর জন্য তাকে দায়ী করে ইসরায়েল। ৩৫টি যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে বন্দী তিনি। আল সায়েদের মুক্তিও চেয়েছে হামাস। এছাড়াও কাশেম ব্রিগেডের এলিট ফোর্স নাগবা ফাইটার্সের বেশ কয়েকজন সদস্যকেও বন্দি বিনিময় চুক্তিতে মুক্তির দাবি জানিয়েছে হামাস, যারা সরাসরি অংশ নিয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, আবারও একটা বিরতি নিচ্ছি, সব খবরে ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সব খবরে। ২ যুগের বেশি সময় পর জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী সদস্য বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এর আগে অবশ্য একাধিকবার এই বেলালকে দায় মুক্তির সনদ দিয়েছিল দুদক। এদিকে সাবেক গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। নাম তার বেলাল চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী সদস্য। ২ যুগের বেশি সময় ধরে তার বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির ফাইল খোলা হলেও বারবার পেয়েছেন দায় মুক্তির সনদ। সর্বশেষ ২০২২ সালে রাজস্ব ফাঁকির অভিযোগে অনুসন্ধানও মাঝ পথে থেমে যায়। এবছর ফেব্রুয়ারিতে তার বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তারপরেও ১৯ সেপ্টেম্বর সরকারি সফরে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া যান এই বেলাল। যদিও পুলিশের ব্যাখ্যা, ৯ সেপ্টেম্বর আদালতই তাকে বিদেশ সফরের অনুমতি দেন। এজন্য জিও লেটারও পান বেলাল। অনুসন্ধানের পর তার বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করল দুদক। মহাপরিচালক জানান, আগের তদন্তগুলো কারো গাফিলতি থাকলে খতিয়ে দেখা হবে। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬০ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে ৪ কোটি ৯৭ লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন সাবেক গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ২১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৪ কোটি ৮৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে জারি করা হয়েছে সম্পদ বিবরণীর নোটিশ। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২১ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ৬টি ব্যাংকের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামেও ৮টি ব্যাংক হিসাবে ২৪ কোটি ৮৯ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন বেনাপোল কাস্টম হাউজে ২,৭৬,০০০ টাকার ঘুষ গ্রহণের ঘটনায় দুদকের মামলায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মেঘনা নদীতে অভিযানকালে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন ৩ পুলিশ সহ ৫ জন। সকালে উপজেলার নুনেরটেক এলাকায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, ভোর থেকে এই এলাকায় নৌকায় অবস্থান নিয়ে ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল ট্রলার ও বাল্কহেডে হামলা করছিল। এ সময় কুপিয়ে আহত করা হয় একটি চলন্ত বাল্কহেডের ২ শ্রমিককে। খবর পেয়ে বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ি ও চালিভাঙা পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। সশস্ত্র দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে টেটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটক করে রানা ও সাজ্জাদ নামে ২ জনকে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। ফেনীর সোনাগাজীতে আসামি গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ওয়াকিটকি। পুলিশ জানায়, একাধিক মামলার আসামি ২ ভাই রিপন ও আরিফকে ধরতে ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে অভিযানে যায় পুলিশের একটি দল। গ্রেফতারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় আসামিদের সহচররা। ছিনিয়ে নেয় একটি শর্টগান ও ওয়াকিটকি। এ সময় আহত হন ৬ পুলিশ সদস্য। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে এলাকায় অভিযান চালায়। হামলার ঘটনায় আটক করা হয় একজনকে। গ্রেফতার করা হয় একাধিক মামলার আসামি রিপনকে। পরে তার দেয়া তথ্যে উদ্ধার করা হয় অস্ত্র ও ওয়াকিটকি। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ বাইর হওয়ার সময় পুলিশের কাছ থেকে শটগান এবং ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে তারা কৌশলে তাদের ঘর থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আমরা
ঘটনাস্থলের আশপাশ সহ অত্র এলাকায় চতুর্দিকে বিশেষ অভিযান পরিচালনা করে যে আমাদের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। তার নাম হলো জাহিদুল ইসলাম রিপন, তাকে গ্রেপ্তার করে। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে রয়েছে নানাবিধ বাধা। দুই দেশের আন্তরিক উদ্যোগেই তা দূর করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করা দরকার। সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, বাংলাদেশের পুঁজিবাজারে সৌদি বিনিয়োগ সম্ভাবনা প্রচুর। বাংলাদেশের দক্ষ অদক্ষ জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। বর্তমানে দেশটিতে কাজ করছে প্রায় ৩০ লাখ বাংলাদেশি। মঙ্গলবার সকালে ঢাকায় শুরু হওয়া ৩ দিনের সৌদি আরব বাংলাদেশ বিজনেস সামিটে উঠে আসে শ্রমশক্তি সহ দুই দেশের ব্যবসা ও বিনিয়োগের নানা দিক। বলা হয়, থমকে থাকা বাণিজ্য সম্পর্কের বহুমাত্রিক রূপ দেবার এখনই সময়। ভূরাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সৌদি আরব বাংলাদেশের একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে। আগামী 2013-এর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা রাখতে পারে। বলা হয়, পরিবর্তিত এই সময়ে বাংলাদেশে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। এদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ দরকার। পুঁজিবাজার এখন বিনিয়োগের অন্যতম উৎকৃষ্ট জায়গা। এজন্য কিছু পদক্ষেপ নিতে হবে। তবে টেক্সটাইল খাতে বিনিয়োগ এবং রপ্তানি বাজার সম্প্রসারণেও রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। অনুষ্ঠানে সৌদি আরবের শ্রমশক্তি এবং বিনিয়োগ আকর্ষণে তাগিদ দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বলেন, সৌদিতে কর্মরত শ্রমিকদের তহবিল স্থানান্তর ব্যয় আরও কমিয়ে আনা সম্ভব। কঠোর পরিশ্রম করে বাংলাদেশি শ্রমিকরা দেশে যে অর্থ পাঠাচ্ছে তার খরচ কমিয়ে আনতে পারলে দুই দেশই লাভবান হবে। শ্রমখাতের দক্ষতা বৃদ্ধি ছাড়াও নতুন নতুন খাতে বিনিয়োগ চায় বাংলাদেশ, কারণ দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় ও মজবুত। সামিটে অংশ নিয়েছেন সৌদি আরবের 20 সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মা ইলিশ রক্ষায় মেঘনা নদী সহ বিভিন্ন নদী ও সমুদ্র উপকূল জুড়ে কোস্ট গার্ডের কড়া নজরদারি চলছে। ইলিশ আহরণে 22 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে নামলে কঠোর ব্যবস্থা নিচ্ছে কোস্টগার্ড। সংস্থাটির দাবি, ধারাবাহিক অভিযানে কমে এসেছে অবৈধভাবে জাটকা মাছ শিকার। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। ইলিশের প্রজনন মৌসুম। মা মাছ রক্ষায় চাঁদপুর সহ উপকূল জুড়ে কঠোর নজরদারি চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 অনুযায়ী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষেধ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে গোপনে ইলিশ মাছ ধরে মজুদ করে রাখে। কোস্টগার্ড বলছে, জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন তারা। একই সাথে ঝাটকা নিধন বন্ধে টানা অভিযান চলছে নদী ও উপকূলে। ইলিশ সংরক্ষণের জন্য মা মাছ ধরায় 22 দিনের এই নিষেধাজ্ঞার সময় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা করার কথা জানিয়েছে কোস্টগার্ড। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং দিনরাত 24 ঘন্টা আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি এবং সাঁড়াশি অভিযান চলমান রেখেছি। এই অভিযান পরিচালনার সময় আইন ভঙ্গকারী সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতার কথা বলছে সংস্থাটি। মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড সাঁড়াশি অভিযান চালাচ্ছে নদী এলাকায়। আগামী 25 অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। আর আইন অমান্যকারী জেলেকে শাস্তির ব্যবস্থায় আনবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, চাঁদপুর, মোহনা। বিশ্বকাপ সামনে রেখে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দাবা ফেডারেশন। রাশিয়ান এই কোচের অর্থায়ন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই অর্থায়নে অক্টোবর ও নভেম্বর 2 মাসে বাংলাদেশে কোচিং করাবেন পিটার। আগামী 30 অক্টোবর থেকে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে দাবা বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নিয়েছেন বাংলাদেশের 2 আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীর। মূলত তাদের প্রস্তুতিতে ঘাটতি না রাখতেই রাশিয়ান এই গ্র্যান্ডমাস্টারকে নিয়োগ করা হয়েছে।
এর আগে বিশ্বের বহু শীর্ষ গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক দাবাড়ুদের কোচ হিসেবে কাজ করেছেন পিটার। এদিকে ফাহাদ ও নীরের বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি পিটারের মাধ্যমে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, আবু সুফিয়ান শালিক, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, মোহাম্মদ শাকিরুল্লাহ, মোহাম্মদ জাভেদ, অনন্ত চৌধুরী, মোহাম্মদ শরীফ হোসেন, শেখ নাসির আহমেদ ও নাইম হকরাও শেখার সুযোগ পাবেন। দীর্ঘস্থানীয় নারী দাবাড়ুদের নিয়েও পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, সব খবরে ফিরছি এক্ষুনি। তিস্তার পানি কমতে শুরু করায় লালমনিরহাট ও রংপুরে প্লাবন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। পানি কমে যাওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতি চিহ্ন, ভেঙে গেছে রাস্তাঘাট, গাছপালা। তবে রংপুরের কাউনিয়া তিস্তা রেলওয়ে ব্রিজ পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। এতে নিম্নাঞ্চলের কিছু এলাকার ঘরবাড়ি ও শস্যক্ষেত পানিতে ডুবে রয়েছে। তালিকা করে বানভাসীদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। তিস্তার পানি বেড়ে রোববার সন্ধ্যা থেকে প্লাবিত হতে থাকে লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল। দুই জেলার প্রায় ৪০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। সোমবার আরও ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার রাজ্যটির উত্তরাঞ্চলের মানুষ। নদীর পানির তোড়ে ধসে পড়েছে বেশ কয়েকটি সেতু। সবচেয়ে খারাপ পরিস্থিতি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। সোমবার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্বল বন্যা ব্যবস্থাপনার সমালোচনা করেন তিনি। রাজ্য সরকার বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২ লাখ মানুষ। অনুষ্ঠিত হলো বিসিবির নবনির্বাচিত কমিটির প্রথম বোর্ড সভা। বন্টন করা হলো বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব। ক্রিকেট অপারেশনসে পুনর্বহাল নাজমুল আবেদিন ফাহিম। বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব সহ ২ কমিটির প্রধান খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কোনো কমিটির দায়িত্বে নেই সহসভাপতি ফারুক আহমেদ। তবে এইজ গ্রুপের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। চ্যালেঞ্জিং হলেও ২ মাসের মধ্যেই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। সোমবার নির্বাচন শেষে মঙ্গলবার বিসিবির নতুন কমিটির প্রথম বোর্ড সভা। দুপুর ১২টায় শুরুর কথা থাকলেও আধ ঘন্টা দেরিতে শুরু হয় সভাটি, যেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ২২ পরিচালক। দেশের বাইরে থাকায় ভার্চুয়ালি যুক্ত হন আসিফ আকবর। অসুস্থতার জন্য ছিলেন না ইশতিয়াক সাদেক ও এনএসসি থেকে মনোনয়ন বাতিল হওয়ায় ছিলেন না ইশফাক হাসান। প্রায় ৩ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন ৫ পরিচালক। আনুষ্ঠানিকভাবে জানানো হয় কার কাঁধে উঠছে কোন কমিটির দায়িত্ব। যে ওয়ার্কিং কমিটি প্রায় ৩ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন ৫ পরিচালক। আনুষ্ঠানিকভাবে জানানো হয় কার কাঁধে উঠছে কোন কমিটির দায়িত্ব। যে ওয়ার্কিং কমিটি চেয়ারম্যান হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি। উল্লেখযোগ্য, বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। পাশাপাশি ওয়ার্কিং ও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব থাকছে তার কাঁধে। এছাড়াও ক্রিকেট অপারেশনস নাজমুল আবেদিন ফাহিম, বয়সভিত্তিক ক্রিকেট আসিফ আকবর, গ্রাউন্ডস কমিটি আমিনুল ইসলাম বুলবুল, আম্পায়ার্স কমিটি ইফতিকার রহমান, নারী ক্রিকেট কমিটি আব্দুর রাজ্জাক, গেম ডেভেলপমেন্ট ইশতিয়াক সাদেক, সিসিডিএমের দায়িত্বে আছেন আদনান রহমান দীপন, মিডিয়া কমিটি পেয়েছেন আমজাদ হোসেন, হাই পারফরমেন্সের দায়িত্বে খালেদ মাসুদ পাইলট। এছাড়া বাকিদের মাঝেও বন্টন করা হয়েছে দায়িত্ব। তবে কোনো কমিটিতেই নেই সহসভাপতি ফারুক আহমেদ। না, ফারুক ভাই এখনো কোনো কমিটির দায়িত্ব নেই। হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনের ডামাডোলে চাপা পড়ে গিয়েছিল বিপিএল ইস্যু। বিপিএল কমিটিতে নতুন দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু জানালেন, চ্যালেঞ্জিং হলেও ২ মাসের মধ্যেই বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা। গতবারের বলেন বা আগে বলেন, যতগুলি আমাদের বিগেস্ট প্রবলেম ছিল সিলেকশন অফ দি ফ্র্যাঞ্চাইজি। বিকজ আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে হাউ ফাইন্যান্সিয়ালি স্ট্রং দ্য ফ্র্যাঞ্চাইজির আর। আমরা কোনো দিন দেখেন বরিশাল থেকে শুনিনি বা কুমিল্লার প্রবলেম শুনিনি বা রংপুরের প্রবলেম শুনিনি, কারণ দে হ্যাড আ প্রপার ম্যানেজমেন্ট। এটা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং আমাদের জন্যে। সো বাট আমরা এখন জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে ইনশাল্লাহ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।
9 অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে হংকং চায়না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 1:45 নামে দলের ফুটবলাররা। আজ বিকাল 4টায় উত্তরার এপিবিএন মাঠে অনুশীলন করবে হংকং। বুধবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগে শেষ অনুশীলনে নামবে অতিথিরা। 12 জন টিম অফিসিয়াল ও 25 জন ফুটবলার, মোট 37 জন এসেছেন এই বহরে। 25 ফুটবলারের 13 জনই খেলেন চীনের লিগে। 14 অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবে হামজা সুমিত্রা। হামজার অনুরোধে ড্রেসিং রুমে গান গেয়ে হিট স্ট্রাইকার আলামিন। তবে সেই গান শুনে মজার ছলে কেন রেগে গেলেন তপু বর্মন? মাঠের খেলার পাশাপাশি হামজা চৌধুরী গোটা দলকেও রাখেন চাঙ্গা। যমুনা টেলিভিশনকে আলামিন জানান, ক্রিশ্চিয়ানো রোনালদো প্রিয় খেলোয়াড় হলেও হামজা আছেন হৃদয়। হংকংয়ের বিপক্ষে সুযোগ পেলে গোল করতে চান। মেহেদী নাইমের রিপোর্ট। দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা কেন মিটমিটাইয়া খাও বাবা রে, এরকম একটা আর কি। বাংলাদেশ দলের ড্রেসিং রুমেও হামজা ইফেক্ট চলছে। শুধু মাঠেই ভালো খেলেন না মিডফিল্ড জেনারেল, পুরো দলকে নানাভাবে রাখেন চাঙা। লামজাবও রিকোয়েস্ট করতেছিল একটা গান শুনবে, আমার জোর করে নিয়ে যায়, বিশেষ করে ফাইম ভাই জোর করে আমাকে নিয়ে যায়। যাওয়ার পর হামজা ভাই বলে যে বলো, সমস্যা নাই। তা আমি যখন শুরু করি আমি অন্য গান বলি, কয় না এই গান চলবে না, তো দয়াল বাবা নামে একটা গান আছে, একটু শুনতে চাই দর্শকদের। তো এই গান আর কি শুনতে চায়। তো তখন আমি তো জানতাম না যে আসলে তবু ভাইয়ের বাবার নাম দয়াল, মানে নাম শুনে হয় নাই, ওনার বাবার নাম দয়াল। তো পরে আমি শুরু করে দিছি যে দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা খানো মিটমিটাইয়া খাও, এই যেমন শুরু করে দিছি। তবু ভাই আইসা আমার ধরছে, আর সবাই হাসতে হাসতে, ক্যাবরেরা সবাই হাসতে হাসতে। বাংলাদেশের জার্সিতে গোল করে হামজার মাথায় চড়ে নাচতে চাওয়া স্ট্রাইকার আলামিন হামজার কাছে আরও শিখতে চান। উনি 2 সেকেন্ডে জানি বলটা কাভার করে ফেলে কেমনে, বাট এটা শেখার চেষ্টা করতেছি আস্তে আস্তে। যদি নেক্সট ক্যাম্পে যাই তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আসলে ভাই এটা কীভাবে, যে আপনি কীভাবে যে প্রেসিংটা করে বলটা নেন। সমিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি, যেমন উনি থ্রু পাসগুলো দেয়, আমাকে বলছে যে তুমি রান করবা, আমি তোমাকে পাস দিব। ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা ভালোবাসেন আবাহনী স্ট্রাইকার আলামিন, তবে হামজা যে আছেন হৃদয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি হামজা চৌধুরী, কাকে সাপোর্ট করবেন যদি একে আরেকজনের প্রতিপক্ষ হয় কোনো ম্যাচে? আমি যে বাংলাদেশি হিসাবে আমি হামজা ভাইকে চাইবো। ইনজুরি কাটিয়ে হংকংয়ের বিপক্ষে খেলতে এখন ফিট গেল বিপিএলে তাক লাগানো স্কোরার আলামিন। সোমবার জাতীয় দলের সঙ্গে করেছেন উইথ বল প্র্যাকটিসও। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এখানেই শেষ করছি আজকের সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।